হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নতুন এক কোরিয়ান ড্রামা নিয়ে হাজির হয়ে গেছি। ড্রামাটির নাম লাভলি রানার। তোমাদেরকে যদি টাইম ট্রাভেল, কিউট, রোম্যান্স, ফ্যান্টাসি ধরনের ড্রামা দেখতে ভালো লেগে থাকে তবে অবশ্যই আজকে ড্রামাটা তোমাদের পছন্দের হবে। তাই দেরি না করে ড্রামা শুরু করা যাক। এপিসোড শুরু হয় 22 জুলাই 2009 দিন থেকে। আজকে সূর্যগ্রহণ ছিল, তাই সবাইরা বাইরে দাঁড়িয়ে সূর্যর ছবি তুলছিল। তখনই একটা মেয়েকে দেখানো হয়, সে হাসপাতালে বেডে শুয়ে সূর্যগ্রহণ দেখছিল। এখানে এই সিনটা কট হয়ে যায়। এরপরের সিনে কিছু ছেলেদেরকে দৌড়িয়ে গাড়িতে উঠতে দেখানো হয়। এদের মধ্যেই আমাদের হিরো সঞ্জয়কে দেখানো হয়। তারা সবাইরা হচ্ছে কে-পপ স্টার। তাদের ব্যান্ড এই কিছুদিন হবে ডেবিউ করেছে। তাদের ব্যান্ডের নাম এক্লিপস। তারা আজকে একটা রেডিও স্টেশনে ইন্টারভিউ দিতে এসেছিল। এরপর আবারও সে মেয়েটাকে দেখানো হয়, এই আমাদের ড্রামার হিরোইন ইনসোল। তার মা তার পায়ের নখ কাটতে কাটতে তার সাথে কথা বলছিলেন, কিন্তু সোল তার মায়ের কোনো কথার উত্তরই দিচ্ছিল না। তখনই ভুল করে তার পায়ের নখ কেটে রক্ত বের হলে তার মা অনেক চিন্তিত হয়ে পড়েন সোলের জন্য। কিন্তু সোলের এসবে কোনো কিছু ফিলই হচ্ছিল না, কেননা সে প্যারালাইজ ছিল। একটা অ্যাক্সিডেন্টে সে তার পা হারিয়েছে। তার মা ওষুধ আনতে যাওয়ার সময় ভুল করে ওনার হাত বেজে কাচের গ্লাসটা নিচে পড়ে ভেঙে যায়। সে সোলকে বলে, আমি আগে তোমার জন্য ওষুধ নিয়ে আসি, তারপর কাজগুলো পরিষ্কার করব। তার মা সেখান থেকে ওষুধ আনতে চলে যাওয়ার পর সোল নিচের থেকে এক টুকরো কাচ তুলে ধরে নিজের হাতের মধ্যে রেখে চাপছিল। তখন তার ফোন রিং হয়। সে ফোনটা তুলতেও চায় না, কিন্তু তার সামনে বেডে শোয়া মহিলা তাকে কলটা তুলতে বাধ্য করে দেয়। তাই সে কলটা রিসিভ করলে আমরা জানতে পারি যে কলটা রেডিওতে চলা শো এক্লিপসের তরফের থেকে এসেছিল। সোল তাদের সাথে কথা বলতে চেয়েছিল না, তাই সে কলটা রাখতে চায়। তখনই রেডিও শোর হোস্ট সে কথা সামলানোর জন্য বলে, আপনার জন্য একটা গিফট আছে। সোল সে গিফট নেবে না বললে হোস্ট তাকে আরও বলে, শুনে তো নাও যে গিফটটা কি, আমরা আপনাকে এক জোড়া রানিং শুজ গিফট করেছি। এটা শুনে সোল রেগে গেলে হোস্ট বলে, আপনাকে যদি এই গিফটটা পছন্দ না হয় তবে আমরা আপনাকে আর এক ইলেকট্রিক বাইকও গিফট করতে পারবো। এটা শুনে সোল রেগে তাদেরকে অনেক কথা শুনিয়ে দেয়, কেননা এসব করতে তো পাও দরকার, কিন্তু তার কাছে তো পাওই নেই। একটা অ্যাক্সিডেন্টের কারণে তার দুটো পাও অকর্মণ্য হয়ে গেছে, তাই সে আর বেঁচে থাকতে চায় না। তখন সোল রেগে ফোনটাকে ছুঁড়ে নিচে ফেলে দেয়, কিন্তু সে কলটাই কেটেছিল না। তখন আমাদের হিরো সঞ্জয় বলে, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? সোল তো তাদের উপরে বিরক্ত হচ্ছিল, কিন্তু সঞ্জয়ের কথা সোলের মন ছুঁয়ে নেয়। সঞ্জয় বলে, আমি খুশি যে তুমি বেঁচে আছো। তোমার আশেপাশে থাকা মানুষদের জন্য তোমাকে বাঁচতে হবে। মানছি আজকের দিনটা তোমার জন্য অনেক কষ্টদায়ক ছিল, কিন্তু কালকের দিনটা ভালো হবে। কালকে বৃষ্টি হবে। তুমি বেঁচে আছো, এটাই তোমার আশেপাশে থাকা প্রিয় মানুষদেরকে খুশি দেয়। তাই এবার বৃষ্টির পর তোমাকে তারপরের বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে। সঞ্জয়ের এই কথা শুনে সোলকে অনেক ভালো লাগে। তখন তার মা তার কাছে আসলে সে তার মাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগে। তার কান্না সঞ্জয়ও শুনতে পাচ্ছিল। আর এখানেই 2009 মସିহার দৃশ্যটা শেষ হলে এরপর সোজা 31 ডিসেম্বর 2022 দিনকে দেখানো হয়। তারপর আমাদেরকে একটা রুমকে দেখানো হয়। পুরো রুমটা সঞ্জয় আর এক্লিপসের ছবিতে পূর্ণ ছিল। এই রুমটা আর কেউ নয়, আমাদের হিরোইন সোলের ছিল। সেদিনের পরে থেকে সে এক্লিপসের, স্পেশালি সঞ্জয়ের অনেক বড় ফ্যান হয়ে গেছে। এখনকার বাজারে এক্লিপসের পপ ব্যান্ড খুব ফেমাস হয়ে গেছিল। সোল ঘুমিয়েছিল, তখনই তার ঠাম্মি এসে তার পুরো মুখে লিপস্টিক দিয়ে কলার করছিল। সোলের ঘুম ভাঙলে সে সবার আগে তার ফোন চেক করে, কেননা ইন্টারভিউর জন্য তাকে তার নিজের রিজিউম পাঠাতে হবে। তখন তার মনে পড়ে যায় যে সে তো কালই পাঠিয়ে দিয়েছিল। সে পিছনে ফিরে তার ঠাম্মিকে পাশে বসে থাকতে দেখে। ঠাম্মি তাকে বলে, তুমি দেখতে অনেক সুন্দর। সোল তার ঠাম্মির কথা শুনে হেসে ফেলে। তখন তার ঠাম্মির হাতে তার নজর পড়লে 1 মিনিটের জন্য তো তার নিঃশ্বাসই বন্ধ হয়ে গেছিল, কেননা ঠাম্মি যে ঘড়িটা পরেছিলেন সেটা আসলে সঞ্জয়ের পরা ব্র্যান্ডের একটা কপি ছিল। সে ঠাম্মি থেকে ঘড়িটা নিতে চাইলে ঠাম্মি কিন্তু সেটা তাকে দেয় না। সে তো দৌড়িয়ে পালিয়ে যায়। সোল হুইল চেয়ারে করে ঠাম্মির পিছু করে আর ঘড়িটা ফেরত দিতে বলছিল, কিন্তু ঠাম্মি তাকে সেটা দেয় না। এখানে জানা যায় যে তার ঠাম্মির মাথার দোষ আছে। সোল তার মাকে ঘড়িটা ঠাম্মি থেকে এনে দিতে বলে। তার মা ঠাম্মিকে বলে, তুমি যে ড্রামাটা দেখতে চেয়েছিলে আমি তোমাকে সেটা দেখতে দেবো, এর বদলে তুমি ঘড়িটা আমাকে দাও। এটা শুনে ঠাম্মি ঘড়িটা সঙ্গে সঙ্গেই দিয়ে দেয়। তার মা বলে, এটা তো সাধারণ একটা ঘড়ি, এর জন্য তুমি পুরো ঘরটাকে মাথায় তুলে নিয়েছো। সে বলে, এটা কোনো সাধারণ ঘড়ি নয়, এটা সঞ্জয়ের ঘড়ি। আমি এটা $3000 দিয়ে কিনেছি। তার মা বলে, কি, তুমি এত টাকা দিয়ে এই সামান্য ঘড়িটা কিনেছো? সে বলে, ভুল বললাম, $300 দিয়ে আমি এটা কিনেছি। তার মা বলে, এখান থেকে বোঝা যায় যে তুমি সঞ্জয়ের কত বড় ফ্যান। এরপর কনসার্টের স্টেজকে দেখানো হয়। আজকে এক্লিপসের কনসার্ট হতে চলছে পুরো 5 বছর পর। সোলও এই কনসার্টে আসবে। এরপর সঞ্জয়কে দেখানো হয় সে কনসার্টে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন তার ম্যানেজার তার কাছে এসে বলে, তোমাকে সেই মুভির অফারটা অ্যাকসেপ্ট করে নেওয়া দরকার, আর তাকে এখন রিটার্ন না নিতে বলেন। ম্যানেজার বলেন, এই মুভিটা শেষ করে তুমি একটা লং লিভ নিতে পারবে। সঞ্জয় কিন্তু রিটায়ার হতে চায়। ম্যানেজার তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে ম্যানেজার কোনো কথাই শুনতে চায় না।
এদিকে সোল তার ক্লায়েন্টের সাথে কথা বলছিল, আর আমরা এখানে জানতে পারি যে সোল এডিটিংয়ের কাজ করে। সে তার কাজ শেষ করে কনসার্টে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে সঞ্জয়ের পোস্টারকে সে লাভ ইউ বলে যায়। এরপরে সিনে দেখানো হয় সোল তার বন্ধু হঞ্জুর কারে বসে কনসার্টে যাচ্ছিল। হঞ্জু তার জন্য গিফটও এনেছিল। সে গিফটটা খুলে দেখে একটা অ্যালবাম, যেটা আসলে সঞ্জয়ের হাই স্কুলের ছিল। এর মানে সোল সঞ্জয়কে স্কুলের সময় থেকেই চেনে, দুজন সেম স্কুলেই পড়তো। সোল কি জেনেছিল যে সঞ্জয় ফিউচারে এত বড় আইডল হয়ে যাবে? সে তো তার ছোটোবেলার ছবি দেখেই বলে সে তো ছোটোবেলা থেকেই দেখতে অনেক হ্যান্ডসাম, ভালো হতো তখন আমি তার সাথে বন্ধুত্ব করে নিতাম। কনসার্টে পৌঁছে এসে আনন্দে সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিল। সে সঞ্জয়ের পোস্টারের সামনেও দাঁড়িয়ে ছবি তোলে। তখন তার কাছে ইন্টারভিউর জন্য কল আসলে সে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সঞ্জয় কনসার্টে যাওয়ার জন্য রেডি হওয়ার পর তার বাকি মেম্বারদের কাছে আসে, কিন্তু কেউ কারোর সাথে কথাই বলছিল না। এদেরকে দেখে মনে হচ্ছিল তাদের মধ্যে কোনো কথাকে নিয়ে ঝামেলা হয়েছে। এদিকে সোল কিন্তু তার ইন্টারভিউর জায়গায় এসে পৌঁছে গেছিল। ম্যানেজার এসে তাকে জিজ্ঞেস করে যে আপনার কিছু প্রয়োজন? সে বলে আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। ম্যানেজার তার সাথে কাজের কথা কিছু বলতো। সে সোলকে হুইল চেয়ারে বসে থাকতে দেখে আর কিছু বলে না। তার কিছুক্ষণের মধ্যেই সোল কোম্পানির বাইরে চলে আসে। তাকে এটা বলে রিজেক্ট করা হয়েছিল যে আমাদের কোম্পানি দোতলা, আর এখানে কোনো এলিভেটরও নেই, তাই তোমাকে এই কাজটা দেওয়া যাবে না। আসল কারণটা সোলও জেনেছিল যে কেন তাকে এই কাজটা দেওয়া হয়নি, কিন্তু সে নিজের কনফিডেন্ট না হারিয়ে বলে সিঁড়িগুলো না থাকলে এই কাজটা অবশ্যই আমার হতো। এবার পুরো ফ্রি হয়ে সঞ্জয়ের কনসার্ট দেখবো। তারপর সে কনসার্ট দেখার জন্য বাসে বসে বেরিয়ে পড়ে। কিন্তু আজকে তার কপালটাই খারাপ ছিল, রাস্তাটাই তো ট্রাফিক জ্যাম ছিল। কিছু সময় পর সোল কনসার্টের জায়গায় এসে পৌঁছে যায়, কিন্তু এখানে তো কেউই ছিল না, মানে সবাইরা ভিতরে চলে গেছিল। সোল একটা স্টাফকে ডেকে জিজ্ঞেস করে যে আমি ভিতরে যাব কি করে? স্টাফ তো বলে না আর ভিতরে যাওয়া যাবে না। সোল কিন্তু স্টাফের সামনে বিচারি হওয়ার নাটক করলে সে স্টাফ বলে ঠিক আছে, আগে তোমার টিকিটটা তো দেখাও, হয়তো আমি কিছু করতে পারবো। সোল খুশি হয়ে তার ব্যাগে টিকিটটা খুঁজতে লাগে, কিন্তু সে টিকিটটা পায় না। তখন তার মনে পড়ে যে বাস এসে পার্সটা বের করার সময় টিকিটটা নিচে পড়ে গেছিল, তাই এতে স্টাফও তার কোনো হেল্প করতে পারে না। তো সব পরও সোল মন দুঃখ করে না। কনসার্ট শুরু হলে সে বাইরে থেকেই সঞ্জয়ের গানকে এনজয় করে। সঞ্জয় একটা স্যাড সং গায় যেটা অনেক দুঃখ ভরা ছিল। সোল তো এই গানটা শুনে কেঁদেই ফেলেছিল। আসলে সঞ্জয় যে ব্যান্ড ছেড়ে দেবে সেই কথাটা এই গানের মাধ্যমে তার ফ্যান্সদেরকে শোনাতে চায়, কিন্তু সে সোজা ফ্যান্সদেরকে বলতে পারে না। কনসার্ট শেষ হওয়ার পর সোল ঘরের জন্য বের হয়, আর নিজেকে নিজে বলে তার গানটা কত দুঃখ ভরা ছিল, আমি তার গানটা শুনেই কেঁদেই ফেলেছিলাম। তখন একটা লোকের হাত বেজে ভুল করে সোলের ফোনটা নিচে পড়ে গেলে সেই ফোনের ডিসপ্লেটা ফেটে যায়। এদিকে সঞ্জয় তার ব্যান্ডের বাকি মেম্বারদের কাছে আসে। তাদের মধ্যে একটা মেম্বার সঞ্জয়কে মেরে বলে তোমার রিটায়ার হওয়ার কথা বাইরের মানুষদের কাছে থেকে আমরা শুনতে পেলাম, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? সঞ্জয় বলে আমি কিছু সময় একা থাকতে চাই। এদিকে সোল একা একা বাড়ি ফিরছিল, তখন হঠাৎ করেই তার চেয়ার বন্ধ হয়ে যায়। অনেক জোর তুষারপাত হচ্ছিল। সে অনেক টেনশনে পড়ে যায় যে সে এখন কি করবে। তার ফোন অফ হয়ে গেছিল, আর সকাল থেকেই তার দিনটা ভালোতে কাটছে না। সব কিছু মনে করে সে অনেক কাঁদতে লাগে। তখনই একটা গাড়ি এসে তার পাশে দাঁড়ায়। আসলে এই গাড়িটা সঞ্জয়ের ছিল। সে সোলকে দেখে ছাতা নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। সোল সঞ্জয়কে দেখে পুরো শকড হয়ে যায়, কেননা যাকে দেখার জন্য সোল এত কষ্ট করেছিল ফাইনালি সে এখন তার সামনে দাঁড়িয়ে রয়েছে। সঞ্জয় এসে ছাতাটা সোলের সামনে রাখে। আর এখানেই ফার্স্ট এপিসোডে পার্ট 1 শেষ হয়। ড্রামাটার নেক্সট পার্ট দেখতে হলে প্লিজ কমেন্ট করে জানাও, আর ভিডিও পছন্দ হলে একটা লাইক করে দিও। চ্যানেলে এখনও নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।